সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি বুকশেলফের আজকের এই পর্বে আপনারা শুনবেন আলেকজান্ডার দুমার লেখা দ্য থ্রি মাস্কিটার্স গল্পটির প্রথম পর্ব। আজকে বেঙ্গলি বুকশেলফের ১০০তম পর্ব শুরু করছি। ৬ পর্বের ধারাবাহিক উপন্যাস দ্য থ্রি মাস্কিটার্সের প্রথম পর্ব। গল্পটি অনুবাদ করেছেন নিয়াজ মোরশেদ। ঘোড়াটাই যত নষ্টের গোড়া। এটা না হয়ে যদি অন্য কোনো ঘোড়া হতো হয়তো বাঁধত না গোলমালটা। হতভাগ্য একটা টাট্টু ঘোড়া। ঘোড়া না বলে ঘোড়ার চেহারার কাকতারুয়া বলাই বোধ হয় ভালো। অনেক আগে বেচারার শক্তি, সাহস, সৌন্দর্য নিঃশেষ হয়ে গেছে। লেজের বেশিরভাগ চুলই এখন আর নেই। চামড়ার রং দাঁড়িয়েছে হলদেটে মাখনের মতো। আর সবচেয়ে যেটা দুঃখজনক তা হলো বেচারা দৌড়াতে তো পারেই না, হাঁটে যখন মাথাটা ঝুঁকে থাকে হাঁটুর নিচে। দাঁড়তায়া ঘোড়াটা পেয়েছে ওর বাবার কাছ থেকে। আরও ভালো কিছু আশা করেছিল ছেলেটা, কিন্তু নিছক উপদেশ ছাড়া দেয়ার মতো আর বিশেষ কিছু ছিল না বাবা বেচারার। সময় হয়েছে বাছা, বলেছিলেন তিনি। যশ ঐশ্বর্য প্রতিপত্তির জন্য দুনিয়ার পথে বেরিয়ে পড়ো এবার। যা দিনকাল পড়েছে, একমাত্র সাহস আর তলোয়ারের জোর থাকলেই আজকাল ধনী হয় মানুষ। আমার উপদেশ মনে রেখো, ঝগড়া বিবাদকে ভয় পেও না কখনো। দুঃসাহসিক কাজে পিছপা হয়েও না। তলোয়ার চালানোর কায়দা কানুন সব শিখিয়েছি তোমাকে। লোহার বাহু আর ইস্পাতের কবজি আছে তোমার, সুতরাং লড়বে, সুযোগ পেলেই লড়বে। এই চিঠি আর 15টা স্বর্ণ মুদ্রা ছাড়া আমার আর কিছু নেই তোমাকে দেয়ার মতো। আমার পুরনো বন্ধু প্যারিসের মসিয়ে দা ত্রেভিয়ের কাছে লিখেছি চিঠিটা। ওর দৃষ্টান্ত অনুসরণ করবে। যখন ও প্যারিসে যায় তখন ও তোমার মতোই ভাগ্য বিড়ম্বিত এক যুবক, আর এখন মাস্কেটিয়ারদের ক্যাপ্টেন। আমাদের রাজার নিরাপত্তার দায়িত্ব ওর কাঁধে। লনেসি, কার্ডিনাল, রিশেলিওর মতো লোকও নাকি সমীহ করে চলে ওকে। তুমি যেভাবে শুরু করতে যাচ্ছ ও সেভাবেই শুরু করেছিল জীবন। সুতরাং ঘাবড়ানোর কিছুই নেই। চিঠিটা নিয়ে সোজা চলে যাবে ওর কাছে। ও যেভাবে উঠেছে তুমিও সেভাবে উঠতে পারবে আশা করি। চিঠিটা পকেটে রাখলো দাঁড়তায়া। স্বর্ণ মুদ্রাগুলো মায়ের কাছ থেকে নিল একটা মলমের প্রস্তুত প্রণালী। একেবারে মরণ ক্ষত ছাড়া আর সব ধরনের ক্ষত অবিশ্বাস্য কম সময়ে ভালো হয়ে যায় ওই মলম লাগালে। পকেটে ঢোকালো ওটাও। তারপর চেপে বসল সেই বিদঘুটে হলদে ঘোড়ার পিঠে। এমন একটা জন্তুর পিঠে চড়াই কেমন যে হাস্যকর লাগছে ওকে দেখতে, সে বিষয়ে সম্পূর্ণ সচেতনও। সেদিনই অর্থাৎ 1626 সালের এপ্রিলের প্রথম সোমবার বিকেল নাগাদ ও পৌঁছে গেল মিউং শহরে। পথচারীরা অনেকেই ঘাড় ফিরিয়ে দেখছে ওকে। চমৎকার চেহারা ওর। বয়স মাত্র 19। দীর্ঘ দেহটা বয়সের তুলনায় একটু বেশি লম্বা। মুখটা রোগাটে হলেও দৃঢ়। শক্ত চোয়াল, কালো উজ্জ্বল একজোড়া চোখ। কিন্তু ওর ধারণা পথচারীরা ওর সৌন্দর্য দেখার জন্যেই যে লঘু ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে তা নয়। কাকতারুয়া মার্কা ঘোড়াটা ভালো করে দেখার জন্যেও তাকাচ্ছে অনেকে। ভয়ঙ্কর হিংস্র চোখে পথচারীদের লক্ষ্য করছে দাঁড়টায়া। জন্মসূত্রে ও একজন গাসকন। সামান্য কারণে উত্তেজিত হয়ে পড়া বা নির্ভীকভাবে বিপদের মুখোমুখি হওয়ার ব্যাপারে বেশ নামডাক আছে গাসকনদের। দাঁড়তায়াও তার ব্যতিক্রম নয়। পথচারীদের প্রতিটা হাসিকে অপমান আর প্রতিটা চাউনিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান বলে ধরে নেয়ার জন্য তৈরি যেন ও। এক একটা লোক ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে ওর দিকে। সঙ্গে সঙ্গে ওর হাত হয় মুঠো পাকিয়ে উঠছে, নয়তো চলে যাচ্ছে তলোয়ারের বাঁটে। যদিও শেষ পর্যন্ত হাতাহাতি হলো না কারো সাথে। খাপ থেকে তলোয়ার বের করারও দরকার পড়ল না। সত্যি কথা বলতে কি, জলি মিলার সরাইয়ে পৌঁছানোর আগে কোনো ঝামেলাই হলো না। দুলকি চালে সরাইটার উঠানে ঢুকল। চটপটে ভঙ্গিতে নামল ঘোড়া থেকে। ঘাড় ঘুরিয়ে তাকালো চারপাশে। ঘোড়াটা আস্তাবলে নিয়ে যাওয়ার মতো কাউকে দেখা যায় কি না। তারপরেই ঘটল ঘটনাটা। পেছন থেকে হো হো করে হেসে উঠল যেন কারা। সাঁ করে ঘুরে দাঁড়ালো দাঁড়তায়া। আগুন ঝরা চোখে তাকালো সরাইখানার দিকে। নিচতলার খোলা একটা জানালার পেছনে বসে আছে এক লোক। বছর 30 হবে বয়স। কালো চোখ, তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি, ফ্যাকাশে গায়ের রং, খাড়া শক্ত নাক।
সুন্দর করে ছাঁটা কালো একগুচ্ছ দাড়ি তার চিবুকে, বাঁ গালে একটা কাটা দাগ। দেখে মনে হয় তলোয়ারের আঁচড় লেগেছিল কোনো সময়। তার পাশে বসে আছে আরও দুজন। হাসতে হাসতে গড়িয়ে পড়ছে তারা। হলদে ঘোড়াটার দিকে চোখ গালকাটা লোকটার। দাঁড়তায়া ঘুরে দাঁড়াতেই হাত তুলে ইশারা করল সে জন্তুটার দিকে। কি যেন বলল, সঙ্গে সঙ্গে আরও জোরে হেসে উঠল তার দুই সঙ্গী। আগুন জ্বলে উঠল দাঁড়তায়ার মাথার ভেতর। এবার কোনো সন্দেহ নেই, সত্যিই অপমান করা হয়েছে ওকে। কিছু টের পাওয়ার আগেই ওর হাত চলে গেল তলোয়ারের বাঁটে। লাফ দিয়ে এগোলো ও জানালাটার দিকে। এ যে স্যার, চিৎকার করে উঠল। হ্যাঁ হ্যাঁ, জানালার পেছনে লুকিয়ে আছেন আপনারা। দয়া করে বলবেন কি দেখে অত হাসছেন আপনারা? আমিও হয়তো যোগ দিতে পারি আপনাদের হাসিতে। ঘোড়ার ওপর থেকে চোখ সরালো লোকটা। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখল দাঁড়তায়াকে। একটু উঁচু হলো একটা ভ্রু, বেঁকে গেল একটা ঠোঁট, যেন আশ্চর্য হয়ে গেছে। এমন ভঙ্গিতে কেউ কথা বলতে পারে তার সাথে? আপনাকে কিছু বলিনি তো স্যার, শীতল গলায় জবাব দিল লোকটা। কিন্তু আমি তো কিছু বলছিলাম আপনাকে, আগের মতোই চেঁচিয়ে বলল দাঁড়তায়া। লোকটার ভদ্রতা মেশানো ঔদ্ধত্যে আরও ক্ষেপে গেছে ও। মৃদু হেসে তাকালো অপরিচিত লোকটা, তারপর অদৃশ্য হয়ে গেল জানালার পেছন থেকে। একটু পরেই ধীর পায়ে উঠানে বেরিয়ে এলো সে। দাঁড়িয়ে পড়ল ঘোড়াটার সামনে এসে। খাপ থেকে তলোয়ারের অর্ধেকটা বের করে ফেলল দাঁড়তায়া, কিন্তু পুরোপুরি উপেক্ষা করল ওকে আগন্তুক। জানালার ওপাশে বসা তার দুই সঙ্গীর দিকে তাকিয়ে ইশারা করল ঘোড়াটার দিকে। এই ঘোড়াটা, বলল সে। যৌবনকালে নিশ্চয়ই হলদে রঙের বুনো ফুল ছিল। এই রঙের অনেক ফুল আছে, সবাই জানে এই কথা, কিন্তু ঘোড়া বাপের জন্মে শুনিনি। তুমুল হাসির হররা উঠল জানালার কাছে। ভয়ঙ্কর হয়ে উঠল দাঁড়তায়ার চেহারা। এক পা সামনে এগোলো। আমি জানি দুনিয়ায় এমন মানুষ অনেক আছে যারা অসহায় একটা ঘোড়াকে উপহাস করতে পারে, কিন্তু তার মালিকের দিকে তাকাতে পর্যন্ত সাহস পায় না। তাই কি স্যার? বলল আগন্তুক। অবজ্ঞায় বেঁকে গেল তার ঠোঁট। ব্যাস ওইটুকুই। ঘুরে দাঁড়িয়ে সরাইখানার দিকে এগোলো লোকটা, কিন্তু এত সহজে তাকে ছেড়ে দিতে রাজি নয় দাঁড়তায়া। ঝট করে খাপ থেকে তলোয়ার বের করে সে অনুসরণ করল লোকটাকে। চিৎকার করে বলল, ঘুরে দাঁড়াও বাবা ভাঁড়, নাকি পেছন থেকেই আঘাত করতে হবে তোমাকে? আঘাত করবে আমাকে? বলতে বলতে ঘুরে দাঁড়ালো লোকটা। যতটা না অপমান তার চেয়ে বেশি বিস্ময় নিয়ে তাকালো সে দাঁড়তায়ার দিকে। কেন বাছা ভালো ছেলে, নিশ্চয়ই পাগল হয়ে গেছো তুমি। কথাটা সে শেষ করেছে কি করেনি, অমনি ভয়ঙ্কর এক লাফ দিয়ে তলোয়ার চালালো দাঁড়তায়া। তরাক করে লাফিয়ে উঠে পেছনে সরে গেল আগন্তুক। পরমুহূর্তে নিজের তলোয়ারটা চলে এলো হাতে। হিংস্র হয়ে উঠেছে তারও দৃষ্টি। ঠিক সেই সময় অনেকগুলো পায়ের আওয়াজ পাওয়া গেল পাথর বাঁধানো উঠোনে। ধেয়ে আসছে আগন্তুকের দুই সঙ্গী আর আধ ডজন চাকরসহ সরাইওয়ালা নিজে। প্রত্যেকের হাতে লাঠি, বেলচা, এই ধরনের নানা অস্ত্র। ঘুরে দাঁড়ানোরও সময় পেল না দাঁড়তায়া। তার আগেই ওর উপর চড়াও হলো সব কজন। একই সঙ্গে দুদিক থেকে আক্রান্ত হলো। বেলচা জাতীয় কিছু একটা এসে লাগলো ওর তলোয়ারে। দুটুকরো হয়ে গেল তলোয়ারটা। দ্বিতীয় আঘাত লাগলো মাথায়। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল দাঁড়তায়া। রক্তের ধারা নেমে এলো মুখ চোখ বেয়ে। পরিণাম বিবেচনা করে ভয় পেয়ে গেল সরাইওয়ালা। আগন্তুকের দিকে তাকালো পরামর্শের আশায়। ভেতরে নিয়ে যাও ওকে, শান্তভাবে বলল অপরিচিত লোকটা। ধুয়ে মুছে বেঁধে দাও ক্ষতস্থান। জ্ঞান ফিরে এলে ওর কমলা ঘোড়ায় চাপিয়ে দেবে, চলে যাবে যেখানে খুশি। একটা ইঙ্গিত করল সরাইওয়ালা। জ্ঞানহীন দাঁড়তায়াকে তুলে নিয়ে ভেতরে চলে গেল চাকররা। সরাইখানার ভেতরে ঢুকে পড়ল আগন্তুক। শান্তভাবে আবার গিয়ে বসল জানালার পেছনে তার আগের জায়গায়। একটু পরেই সেখানে হাজির হল সরাইওয়ালা। আগন্তুকের দিকে তাকিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করল, কোথাও লাগেনি তো আপনার? হাসল আগন্তুক। না, আমার কোথাও লাগেনি। পাগলটার খবর কি? জ্ঞান ফিরে এসেছিল,
বলছিল মসিয়ে দা ত্রেভিয়ে তার বন্ধু। এই অপমানের কথা শুনে তিনি যে ব্যবস্থা নেবেন তা মোকাবেলার জন্য যেন তৈরি থাকি আমরা। বলতে বলতে ছোকরা জ্ঞান হারায় আবার। সোজা হয়ে বসল আগন্তুক। সরু হয়ে এলো চোখ দুটো। ত্রেভিয়ে, নরম করে উচ্চারণ করল সে শব্দটা। ওর পকেট হাতড়ে চিঠি পেয়েছি একটা, প্যারিসের মসিয়ে দা ত্রেভিয়ের কাছেই লেখা। শয়তানের বাচ্চা, বিড়বিড় করে বলল আগন্তুক। কোথায় রেখেছ পাগলটাকে? ওপরে আমার স্ত্রী পরিচর্যা করছে। ওর জিনিসপত্র? রান্নাঘরে। আর ওর ডাবলেটটা? ওটাও রান্নাঘরে। ওকে ওপরে নেয়ার সময় খুলে নিয়েছি ওর গা থেকে। এই জোয়ান গর্ধবটা যদি আপনাকে চিন্তায় ফেলে দিয়ে থাকে মাই লর্ড। যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে। তাড়াতাড়ি আমার চাকরকে ডাকো আর ঘোড়ায় জিন চড়াতে বলো এক্ষুনি। ব্যাপার কি? অবাক হয়ে ভাবল সরাইওয়ালা। ছেলেটাকে ভয় পেয়েছে নাকি লোকটা? আগন্তুকের তীব্র চাহনি দেখে তাড়াতাড়ি বেরিয়ে গেল সে ঘর থেকে। মিলাডিকে দেখা চলবে না ছোকরার। আপন মনে বিড়বিড় করল আগন্তুক। এমনিতেই দেরি করে ফেলেছে ও। আমারও আরও আগেই রওনা হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ত্রেভিয়ের কাছে লেখা এই চিঠিটায় কি আছে তাও তো জানা দরকার। কয়েক মুহূর্ত ভাবল সে, তারপর একটা সিদ্ধান্তে এলো যেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে পা টিপে টিপে এগোলো রান্নাঘরের দিকে। দরজার কাছে পৌঁছে উঁকি দিল ভেতরে। রান্নাঘরে সাধারণত যেসব জিনিস থাকে তাছাড়া অন্য কিছু চোখে পড়ল না প্রথম দর্শনে। একটু ভালো করে তাকাতেই দেখল একটা চেয়ারের উপর পড়ে আছে একটা ডাবলেট। নিঃসন্দেহে ওটা ওই ছোকরার, ভাবল সে। দ্রুত ঘরের ভেতর ঢুকে নিঃশব্দে বন্ধ করে দিল দরজাটা। সন্ধ্যা হয় হয়, আধার নেমে আসছে প্রকৃতিতে। সরাইখানার ওপরতলার একটা ঘরে শুয়ে আছে দাঁড়তায়া। একটু আগে দ্বিতীয়বারের মতো জ্ঞান ফিরেছে ওর। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে ভীষণ দুর্বল বোধ করছে। মাথার ভেতর দপদপ করে যেন লাফাচ্ছে কি একটা। জ্ঞান ফেরার পরও কিছুক্ষণ চুপচাপ পড়ে রইল ও। তারপর চোখ মেলল ধীরে ধীরে। সরাইওয়ালাকে দেখল দাঁড়িয়ে আছে বিছানার পাশে। মহা ফ্যাসাদে ফেলে দিয়েছ আমাকে। ওকে চোখ মেলতে দেখেই কলকলিয়ে উঠল লোকটা। আমি জানি ভীষণ দুর্বল তুমি এখন, তবু আমি বলবো একটু কষ্ট হলেও উঠে দাঁড়াও। যত তাড়াতাড়ি সম্ভব ভেগে পড়ো এখান থেকে। কই, জলদি উঠে পড়ো। কিছুটা দিশেহারা ভঙ্গিতে উঠে বসল দাঁড়তায়া। বিস্মিত দৃষ্টিতে একবার তাকালো সরাইওয়ালার দিকে, তারপর বিছানা থেকে নেমে ছুটল সিঁড়ির দিকে। গায়ে যে ডাবলেট নেই খেয়ালই করল না। সিঁড়ির গোড়ায় এসে ঝট করে দরজা খুলে বাইরে তাকাতেই দেখল একটা ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে সেই গালকাটা লোকটা। সামান্য দূরে একটা ঘোড়া গাড়ি, তার ভেতরে বসা এক মহিলার সাথে আলাপ করছে সে। কয়েক গজ দূরে ঘোড়ার পিঠে অপেক্ষা করছে এক অনুচর। পলকেই দেখে নিল দাঁড়তায়া। গাড়িতে বসা মেয়েটা যুবতী এবং সুন্দরী। একটু ফ্যাকাশে কিন্তু চমৎকার গায়ের রং। লম্বা ঢেউ খেলানো সোনালি চুল এসে পড়েছে কাঁধের ওপর। নীল টানা টানা একজোড়া চোখ, গোলাপি ঠোঁট। অত্যন্ত আগ্রহ নিয়ে আগন্তুকের সাথে কথা বলছে সে। কার্ডিনাল তাহলে বলছেন আমি? তাকে বলতে শুনল দাঁড়তায়া। হ্যাঁ, এক্ষুনি ইংল্যান্ডে ফিরে যাবে, বাধা দিয়ে বলল আগন্তুক। এবং ডিউক লন্ডন ছাড়ার আগে সাথে সাথে জানাবে তাকে। আর কোনো নির্দেশ আছে আমার জন্য? জিজ্ঞেস করল মেয়েটা। হ্যাঁ, এই বক্স খুললেই জানতে পারবে, কিন্তু সাবধান মিলাডি, চ্যানেলের ওপারে পৌঁছানোর আগে খুলবে না ওটা। ঘাড় কাঁধ করে সম্মতি জানালো মিলাডি। তারপর প্রশ্ন করল, তুমি এখন কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব প্যারিসে ফিরতে হবে আমাকে। বেয়াদব গাসকন্টার কি হবে? জবাব দেওয়ার জন্য মুখ খুলতে যাবে আগন্তুক, তার আগেই লাফ দিয়ে উঠানে নেমে এলো দাঁড়তায়া। তীব্র আক্রোশে চিৎকার করে উঠল, বেয়াদব গাসকন্টাই শাস্তি দেবে অন্যগুলোকে। কিছুক্ষণ থাকো মাদমোয়াজেল, নিজে চোখেই দেখতে পাবে। সাঁ করে ঘুরে দাঁড়ালো আগন্তুক। হাত চলে গেছে তলোয়ারের বাঁটে। হুম, সময় নষ্ট করো না।
গাড়ির ভেতর থেকে চেঁচিয়ে বলল মেয়েটা। এখন এক মুহূর্ত দেরি হলেও পণ্ড হয়ে যেতে পারে সব। ঠিক বলেছ, তাহলে রওনা হও তুমি, আমিও যাচ্ছি। লাফ দিয়ে ঘোড়ায় চাপল লোকটা। একই সঙ্গে কোচোয়ানের উদ্দেশ্যে হাঁক ছাড়ল মেয়েটা। সপাং করে চাবুকের বাড়ি পড়ল ঘোড়াগুলোর পিঠে। ঘুরতে শুরু করল গাড়ির চাকা। আগন্তুকও ছুটিয়ে দিল তার ঘোড়া। খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো সরাইওয়ালা। আরে এই! আগন্তুকের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল সে। আমার পয়সা না দিয়ে চলে যাচ্ছেন দেখি। ঘোড়ার গতি একটুও না কমিয়ে চাকরের দিকে ফিরল আগন্তুক। ক পয়সা হয়েছে, দিয়ে দে তো ওকে। সরাইওয়ালার পায়ের কাছে 2-3টে রূপার মুদ্রা ছুঁড়ে দিল অনুচর। তারপর সেও ঘোড়া ছুটিয়ে দিল মালিকের পেছন পেছন। কাপুরুষ! চিৎকার করে পেছন পেছন দৌড়ালো দাঁড়তায়া। তারপর হঠাৎ করেই চক্কর দিয়ে উঠল ওর মাথা। টলে উঠল পা। হাঁটু ভেঙে বসে পড়ল পাথর বাঁধানো উঠানে। সত্যিই বেটা কাপুরুষ! গড়গড়িয়ে উঠল সরাইওয়ালা। কিন্তু মেয়েটা বিড়বিড় করে বলল দাঁড়তায়া, সত্যিই সুন্দরী। কোন মেয়েটা? মিলাডি। দুর্বল গলায় কোনো মতে উচ্চারণ করল দাঁড়তায়া। জ্ঞান হারালো পরমুহূর্তে। পরদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে রান্নাঘরে নেমে এলো দাঁড়তায়া। মায়ের মলমটা তৈরি করার জন্য যা যা দরকার জোগাড় করল সেখান থেকে। সরাইওয়ালার রান্নাঘরে পাওয়া গেল না যেসব জিনিস, লোক পাঠিয়ে বাইরে থেকে কিনিয়ে আনলো সেগুলো। তারপর মলম তৈরি করে লাগালো মাথার জখমে। সেদিনই বিকেল নাগাদ দিব্যি হেঁটে বেড়াতে লাগলো এবং পরদিন সকালে আবার যাত্রা শুরু করার মতো সুস্থ বোধ করতে লাগলো। কিন্তু সরাইওয়ালার পাওনা মেটানোর সময় যখন এলো, তখনই বাঁধল গোল। ও দেখল সোনার মুদ্রগুলো রেখেছিল যে পুরনো মখমলের থলেতে, সেটা ছাড়া আর কিছু নেই পকেটে। মসিয়ে দা ত্রেভিয়ের কাছে লেখা তার বাবার চিঠিটাও উধাও। চিৎকার করল দাঁড়তায়া। ভয় দেখালো। চিঠিটা না পাওয়া গেলে তছনছ করবে সরাইখানা। ও যে মন থেকে বলছে কথাটা, তা প্রমাণ করার জন্য তলোয়ার বের করল। কিন্তু দেখল মাত্র 10 ইঞ্চি লম্বা একটা ভাঙা তলোয়ার ওর হাতে। প্রথম দিন সন্ধ্যায় ভাঙা তলোয়ারটা যত্নের সাথে খাপে ঢুকিয়ে রেখেছিল সরাইওয়ালা। কোথায় চিঠিটা? গর্জন করল দাঁড়তায়া। মসিয়ে দা ত্রেভিয়ের চিঠি ওটা। সময় মতো যদি ওটা না পাওয়া যায়, কারণ জানতে চাইবেন উনি, তখন বুঝবে মজা। মসিয়ে দা ত্রেভিয়ে এবং তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে ভালোই ধারণা আছে সরাইওয়ালার। ভয় পেয়ে গেল সে। সব কজন কর্মচারীকে লাগিয়ে দিল খুঁজতে। সারা সরাইখানা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু পাওয়া গেল না চিঠিটা। খুব মূল্যবান ছিল ওটা? শেষমেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল সরাইওয়ালা। মূল্যবান মানে? আমার সর্বস্ব ছিল ওটা। অসহিষ্ণু গলায় বলল দাঁড়তায়া। 1000 স্বর্ণমুদ্রা আমি হারাতে রাজি আছি, তবু ওটা নয়। পেয়েছি! হঠাৎ চিৎকার করে উঠল সরাইওয়ালা। হারায়নি চিঠিটা? না, চুরি হয়েছে ওটা। চুরি হয়েছে? কে করল? ওই ভদ্রলোক যার সাথে ঝগড়া করছিলে তুমি। একবার ওকে রান্নাঘরে যেতে দেখেছিলাম। তোমার ডাবলেটটা ছিল ওখানে। আমি বাজি ধরে বলতে পারি ওই চুরি করেছে ওটা। আমারও তাই মনে হয়, বলল দাঁড়তায়া। ওর কণ্ঠস্বরে মনে হলো যে লোক ওকে অপমান করতে পারে, সে যে দুনিয়ার জঘন্যতম কাজটাও অনায়াসে করতে পারে, এ বিষয়ে ওর কোনো সন্দেহ নেই। মনে হয় কি? নিশ্চিত আমি। যখন ওকে বললাম তুমি মসিয়ে দা ত্রেভিয়ের বন্ধু, সঙ্গে সঙ্গে দুশ্চিন্তার ছায়া পড়তে দেখেছি ওর মুখে। একটু পরেই দেখি চুপি চুপি রান্নাঘরে যাচ্ছে। আমি যে মসিয়ে দা ত্রেভিয়ের বন্ধু, তা তুমি জানলে কি করে? ওর কাছে লেখা চিঠিটা দেখেছিলাম তোমার পকেটে। তাহলে ওই চোর। খোদার কসম, মসিয়ে দা ত্রেভিয়ের কাছে নালিশ করব আমি। হয়তো রাজার কানেও পৌঁছবে কথাটা। আর দেরি করল না দাঁড়তায়া। সরাইওয়ালার পাওনা মিটিয়ে লাফ দিয়ে চড়ে বসল ওর সেই হলদে ঘোড়ার পিঠে। রওনা হয়ে গেল প্যারিসের পথে। প্যারিসে পৌঁছে প্রথমেই একটা কাজ করল দাঁড়তায়া। 3 ক্রাউনের বিনিময়ে বিক্রি করে দিল ঘোড়াটা। নির্দ্বিধায় কাজটা করল।
কোনো রকম আক্ষেপ বা অনুতাপ জাগল না মনে। তারপর পায়ে হেঁটে রওনা হলো রাজপথ ধরে, তল্পিতল্পা বগলে। অল্প সময়ের ভেতরেই নগরকেন্দ্রের কাছাকাছি একটা বাড়িতে থাকার জায়গা পেয়ে গেল দাঁড়তায়া। নতুন বাসায় জিনিসপত্র রেখে আবার বেরোলো। এক কামারের কাছে গিয়ে তলোয়ারের বাঁটটার সাথে নতুন একটা ফলা লাগালো। কামারের কাছ থেকেই কথায় কথায় জেনে নিল মসিয়ে দা ত্রেভিয়ের সদর দপ্তর কোথায়। তারপর বাসায় ফিরে ঘুম। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ল দাঁড়তায়া। সাবধানে ধীরে সুস্থে পোশাক পরল। তারপর যখন নিশ্চিত হলো দেখতে খুব একটা খারাপ লাগছে না ওকে, তখন বেরিয়ে পড়ল বর্তমান ফ্রান্সের তৃতীয় ক্ষমতাবান ব্যক্তি মসিয়ে দা ত্রেভিয়ের দপ্তরের উদ্দেশ্যে। মসিয়ে দা ত্রেভিয়ে প্রথম যখন প্যারিসে আসেন তখন তরুণ দাঁড়তায়ার মতো তাঁরও তলোয়ার চালনায় পটু হাত, দুর্জয় সাহস আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ছাড়া আর কোনো সম্বল ছিল না। সেই অবস্থা থেকে উঠতে উঠতে আজ তিনি রাজার সবচেয়ে বিশ্বস্ত কয়েকজনের একজন। এই লোকটার সাহস আর বুদ্ধিমত্তার উপর রাজা ত্রয়োদশ লুইয়ের আস্থা এতখানি যে নির্দ্বিধায় নিজের দেহরক্ষী বাহিনীর ক্যাপ্টেন করেছেন তাঁকে। এদিকে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কার্ডিনাল রিশেলিওর প্রচণ্ড প্রভাব ত্রয়োদশ লুইয়ের ওপর। প্রভাব আছে, আবার প্রতিদ্বন্দ্বিতাও আছে। সাধারণ মানুষ এক এক সময় দ্বিধায় পড়ে যায়, সত্যিই কে রাজা, লুই না রিশেলিও? রাজা প্রধানমন্ত্রী দুজনেরই আলাদা সশস্ত্র দেহরক্ষী বাহিনী আছে। দুজনের ভেতর প্রতিদ্বন্দ্বিতা এত প্রবল যে তাঁদের দুজনের একমাত্র চেষ্টা, ফ্রান্সের তো বটেই, দুনিয়ার সেরা যোদ্ধাকে কি করে নিজের কবজায় আনা যায়। দুজনেই নিজের নিজের দেহরক্ষীদের প্রশংসায় পঞ্চমুখ। দেশের আইন অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধ নিষিদ্ধ, কিন্তু দুজনেই মনে মনে আশা করেন তাঁর লোকেরা প্রতিপক্ষের সাথে ডুয়েল লড়বে এবং জিতবে। রাজার দেহরক্ষী বাহিনীর সদস্যরা মাস্কেটিয়ার নামে পরিচিত। দুর্ধর্ষ সব লোক, প্রত্যেকেই অভিজাত পরিবারের সন্তান। দুনিয়ার কোনো বিপদ বাধাকে এরা তোয়াক্কা করে না। প্রধানমন্ত্রী রিশেলিওর সৈনিকদের তো নয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর দেহরক্ষী বাহিনীর সদস্যরা পরিচিত কার্ডিনালের রক্ষী নামে। অনেক শত্রু কার্ডিনালের। ফ্রান্সের রানী অ্যান অফ অস্ট্রিয়াও তাদের একজন। কারণ আর কিছু নয়, রাজার উপর কার্ডিনালের অযৌক্তিক প্রভাবের বিরোধিতা করেছিলেন তিনি। কার্ডিনালের আরেক শত্রু ত্রেভিয়ে, কারণ রাজার বিশ্বস্ত তিনি। সত্যি কথা বলতে কি, রাজা যাদের বিশ্বাস করেন তাদের সবাই কার্ডিনালের শত্রু। চোখের সামনে দিয়ে যখন মাস্কেটিয়াররা দৃপ্ত পায়ে কুচকাওয়াজ করে যায় তখন বেচারা রিশেলিওর ধূসর গোঁফগুলো রাগে কেমন কুঁচকে ওঠে। দেখে বেশ মজা লাগে ত্রেভিয়ের। প্যারিসের রাজপথে কারণে অকারণে প্রায়ই কার্ডিনালের রক্ষীদের সাথে লড়ে মাস্কেটিয়াররা। কখনো কখনো শত্রুর তলোয়ারের ঘায়ে মারাও যায় দু একজন মাস্কেটিয়ার। তবে মরার সময় তারা এই বিশ্বাস নিয়েই মরে তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। ত্রেভিয়ের সদর দপ্তরে চওড়া একটা সিঁড়ি উঠে গেছে বিরাট এক কামরা পর্যন্ত। অনেকগুলো বেঞ্চ সাজানো কামরাটার দেয়াল ঘেঁষে। ত্রেভিয়ের সাথে যারা দেখা করতে চায় তারা অপেক্ষা করে এখানে। সময় মতো একজন একজন করে ডেকে পাঠান ত্রেভিয়ে। ওপাশের একটা কামরায় বসেন তিনি। নিচের উঠানটা প্রায় সম্পূর্ণই দেখা যায় ওখান থেকে। ইচ্ছে হলেই জানালার কাছে গিয়ে তিনি দেখতে পারেন জড়ো হওয়া মাস্কেটিয়ারদের। উঠানের ভিড়ের ভেতর দিয়ে পথ করে এগোলো দাঁড়তায়া। বিরাট একটা দরজা পেরোতেই এক দঙ্গল তলোয়ারধারীর মাঝে আবিষ্কার করল নিজেকে। ছোট ছোট দলে ভাগ হয়ে আছে তারা। কেউ চিৎকার করছে, সঙ্গীর কথা শুনে কেউ হাসছে হো হো করে, ঝগড়াও করছে কেউ কেউ। অনেকে আবার টুকটাক কথায় বোকা বানানোর চেষ্টা করছে অন্য কাউকে। দুরু দুরু বুকে ওদের মাঝ দিয়ে এগোলো দাঁড়তায়া। সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়ে পড়তে হলো ওকে। একেবারে ওপরের ধাপে এক মাস্কেটিয়ার, হাতে ঝলকাচ্ছে খোলা তলোয়ার। অনায়াস দক্ষতায় তলোয়ার চালিয়ে ওপরে উঠতে বাধা দিচ্ছে তার তিন সাথীকে। ইস্পাতের সাথে ইস্পাতের সংঘর্ষ আর চিৎকারের শব্দে মুখর হয়ে উঠছে বাতাস। বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল দাঁড়তায়া। এমন দক্ষ তলোয়ার খেলা জীবনে আর কখনো দেখেনি ও। 1 মিনিট 2 মিনিট করে 5 মিনিট কেটে গেল। হিংস্র উন্মাদ 5টা মিনিট। তলোয়ার খেলা চলছে। একদিকে 3 জন, অন্যদিকে 1 জন।
তারপর হঠাৎ ওপরের লোকটা একই সাথে ধরাশায়ী করল তার 3 আক্রমণকারীকে। হো হো করে হেসে উঠল সে। তারপর তলোয়ার নামিয়ে নিয়ে সরে দাঁড়ালো একপাশে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল দাঁড়তায়া। বলা যায় না, যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যেতে পারে বুনো খেলাটা। অপেক্ষা করার সেই বিরাট কামরায় ঢুকে বসে পড়ল ও একটা বেঞ্চে। এগিয়ে এলো এক মাস্কেটিয়ার। জিজ্ঞেস করল, কি চাই? মসিয়ে দা ত্রেভিয়ের সাথে দেখা করতে চাই, জানালো দাঁড়তায়া। নাম? নাম বলল দাঁড়তায়া। একটু অপেক্ষা করুন, সময় হলে আমি খবর দেব, বলে চলে গেল লোকটা। বসে রইল দাঁড়তায়া। কামরার চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল খানিকক্ষণ। তারপর কান খাড়া করে শুনতে লাগলো অন্যদের কথাবার্তা। কিছুক্ষণের ভেতরেই চোখ বড় বড় হয়ে গেল ওর। আশ্চর্য, কার্ডিনাল রিশেলিওর মতো লোককে নিয়ে এমন বিদ্রূপ করতে পারে লোকে? মহান কার্ডিনালকে সম্মান করতে হয়, ছেলেবেলা থেকে বাবার কাছে শিখেছে ও। কিন্তু মাস্কেটিয়াররা এ কী করছে? কার্ডিনালের পা দুটো হাঁটুর কাছে বাঁকা, সেই নিয়ে ঠাট্টা করছে তারা। অনেকে পরামর্শ করছে কি করে তাঁর দেহরক্ষীদের অপদস্থ করা যায়। যখনই কেউ কার্ডিনালের নাম উচ্চারণ করছে, অমনি হাসিতে ফেটে পড়ছে অন্যরা। সবচেয়ে হইচই করছে যে দলটা, তার মাঝখানে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী এক মাস্কেটিয়ার। লোকটার আয়তন দেখে হাঁ হয়ে গেল দাঁড়তায়া। মানুষের চেহারাধারী পাহাড় বলা যেতে পারে তাকে। গর্বিত ভঙ্গি, সোনার কাজ করা চমৎকার একটা চামড়ার বেল্ট থেকে ঝুলছে তার লম্বা ভারী তলোয়ারখানা। পানির উপর রোদ পড়লে যেমন ঝিঁকিয়ে ওঠে, তেমন ঝকমক করছে সেটা। টকটকে লাল একটা মখমলের আলখেল্লা পরে আছে সে। একটু পরপরই ভীষণভাবে কেশে উঠছে লোকটা। ভয়ানক ঠান্ডা লেগেছে বলে কাজ শেষ না করেই চলে এসেছে, জানালো সে। আর সেজন্যই ঘরের ভেতরেও আলখেল্লা পড়ে আছে। এখন ক্যাপ্টেন যদি দয়া করে ছুটি দেন তো বলতে যায়। অমন চমৎকার বেল্ট তুমি কোথায় পেলে পর্থোস? জিজ্ঞেস করল এক মাস্কেটিয়ার। বিশেষভাবে তৈরি করিয়েছি, জাঁকালো গোঁফে তা দিতে দিতে বলল পর্থোস। অনেকগুলো টাকা খরচ করতে হয়েছে এর জন্য, তাই না আরামিস? যে মাস্কেটিয়ারকে ও আরামিস বলে সম্বোধন করল, বছর 22 বয়স হবে তার। রোদে পোড়া ধরনের গায়ের রং, কালো চোখ, সরু গোঁফ, সূচালো করে ছাঁটা ছোট্ট একগুচ্ছ দাঁড়ি তার থুতনিতে। খুব কম কথা বলে সে, হাসেও নিঃশব্দে। বন্ধুর প্রশ্নের জবাবে একটু মাথা ঝাঁকালো শুধু। এই সময় কামরার অপর প্রান্তে অনেক কণ্ঠের চিৎকার উঠল একটা, অ্যাথোস! ঘাড় ঘুরিয়ে তাকালো দাঁড়তায়া। দীর্ঘদেহী এক মাস্কেটিয়ার ঢুকেছে কামরায়। সুন্দর অভিজাত চেহারা, কিন্তু কেমন যেন ফ্যাকাশে। দেখেই বোঝা যায় কোনো কারণে বেশ দুর্বল বোধ করছে সে। আরামিস আর পর্থোস এগিয়ে গেল তার দিকে। একসঙ্গে জিজ্ঞেস করল দুজন, কেমন আছো অ্যাথোস? আছি আর কি, মসিয়ে দা ত্রেভিয়ে ডেকে পাঠিয়েছেন, তাই আসতে হলো। আর কিছু শোনা হলো না দাঁড়তায়ার। খুলে গেছে মসিয়ে দা ত্রেভিয়ের ঘরের দরজা। মসিয়ে দা ত্রেভিয়ে আপনার জন্য অপেক্ষা করছেন, মসিয়ে দাঁড়তায়া, হেঁকে উঠল এক লোক। এমন আচমকা দরজা খুলল আর ওর নাম উচ্চারিত হলো যে রীতিমতো চমকে উঠল দাঁড়তায়া। তড়াক করে উঠে দাঁড়ালো সে। এদিকে মসিয়ে দা ত্রেভিয়ের নাম শোনার সাথে সাথে চুপ করে গেছে ঘরের সব কজন লোক। তাদের উৎসুক দৃষ্টির সামনে দিয়ে দাঁড়তায়া ঢুকে পড়ল দা ত্রেভিয়ের কামরায়। খোলা একটা জানালার পাশে দাঁড়িয়ে আছেন মাস্কেটিয়ারদের ক্যাপ্টেন। রিজু লম্বা শরীর, এক মাথা ঘন ধূসর চুল, লম্বা বাঁকানো নাক, শানিত তলোয়ারের মতো ধারালো দৃষ্টি চোখে। দাঁড়তায়া যখন ঢুকল তখন স্পষ্ট ক্রোধের চিহ্ন তার মুখে, কিন্তু আশ্চর্য শান্ত ভঙ্গিতে ছেলেটাকে সম্ভাষণ জানালেন তিনি। বিনীত ভঙ্গিতে সম্ভাষণের জবাব দিল দাঁড়তায়া। মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল। এক সেকেন্ড, আশা করি কিছু মনে করবে না, বিড়বিড় করে বললেন ট্রেভিয়ে। এগিয়ে গেলেন দরজার দিকে, চেঁচিয়ে ডাকলেন, অ্যাথোস, পর্থোস, আরামিস,
বাইরের ঘরে দেখা সেই বিশাল দেহী মাস্কেটিয়ার আর তার স্বল্পবাক বন্ধু ঢুকল কামরায়। 3-4 বার ঘরের এ মাথা ও মাথা পায়চারি করলেন ট্রেভিয়ে। নিঃশব্দে সোজা হয়ে দাঁড়িয়ে আছে পর্থোস আর আরামিস। ওদের ঠিক সামনে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন ক্যাপ্টেন। আগুন ঝরা চোখে বার কয়েক তাকালেন, একবার এর মুখে, একবার ওর মুখে। জানো কাল সন্ধ্যায় রাজা আমাকে কি বলেছেন? গর্জে উঠলেন তিনি। বলেছেন ভবিষ্যতে উনি কার্ডিনালের রক্ষীদের থেকে বাছাই করে মাস্কেটিয়ার নেবেন। কার্ডিনালের রক্ষীদের থেকে? বিস্মিত কণ্ঠে উচ্চারণ করল পর্থোস। কিন্তু কেন? কারণ মাস্কেটিয়াররা সব কাপুরুষ, অন্তত তাঁর তাই মনে হয়েছে। লাল হয়ে উঠল দুই মাস্কেটিয়ার। রাগে না লজ্জায় ঠিক বুঝতে পারল না দাঁড়তায়া। ঠিকই বলেছেন মহামান্য রাজা, ঘোষণা করলেন ট্রেভিয়ে। কাল রাতে তাঁর কাছে নালিশ করেছে কার্ডিনাল। দুঃসাহসী মাস্কেটিয়াররা নাকি কোনো এক সরাইখানায় দাঙ্গা বাঁধিয়েছিল। কার্ডিনালের রক্ষীরা গ্রেফতার করে তাদের। কি দুঃসাহস, গ্রেফতার করে মাস্কেটিয়ারদের! তোমরা ছিলে ওই দলে, নিশ্চয়ই ছিলে। অস্বীকার করো না, তোমাদের চিনতে পেরেছে ওরা। রাজার কাছে তোমাদের নামও বলেছে রিশেলিও। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি গ্রেপ্তার হবে মাস্কেটিয়াররা, তাও আবার কার্ডিনালের রক্ষীদের হাতে। তুমি আরামিস এখনও কেন মাস্কেটিয়ারের পোশাক পরে আছো? তোমার তো পাদ্রীদের আলখেল্লা পরা উচিত। আর তুমি পর্থোস, অমন বাহারের সোনার কমরবন্ধে অমন অকাজের তলোয়ার ঝুলিয়ে রেখেছো কেন? আর অ্যাথোসকে দেখছি না, কোন চুলোয় গেছে বদমাসটা? স্যার, জবাব দিল আরামিস। ভীষণ অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? সম্ভবত গুটি বসন্ত স্যার, করুণ মুখ করে বলল পর্থোস। গুটি বসন্ত? বাঁদরামির আর জায়গা পাওনি? চমৎকার গল্প ফেঁদেছ দেখছি। ও হয় জখম হয়েছে, নয়তো মারা পড়েছে। গুটি বসন্তে যে ভুগছে না সে বিষয়ে আমি নিশ্চিত। আশ্চর্য, আমি কল্পনাই করতে পারছি না রাস্তাঘাটে হইচই আর ঝগড়া ফ্যাসাদ করে বেড়াচ্ছে মাস্কেটিয়াররা, সে কারণে আবার গ্রেফতারও হচ্ছে রক্ষীদের হাতে। ছি, ওদের কেউ গ্রেফতার হতে দেবে নিজেকে? তার চেয়ে মরবে, কোনো সন্দেহ নেই। আর তোমরা গ্রেপ্তার হয়েছ, পরে পালিয়ে এসেছ চোরের মতো। রাজার মাস্কেটিয়ারদের সম্পর্কে গর্ব করে বলার মতো একটা কথাই বটে। পার্শ্বচরকে ডেকে কড়া গলায় বললেন তিনি, অ্যাথোসকে আসতে বলো এক্ষুনি। হিংস্র আক্রোশে কাঁপছে পর্থোস আর আরামিস। ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলেছে দুজনই। ক্যাপ্টেন, ট্রেভিয়ের কথা শেষ হতেই বলে উঠল পর্থোস। স্যার, সত্যি কথাটা হলো ন্যায্যভাবে ধরা হয়নি আমাদের। আমরা 6 জন ছিলাম, ওরাও 6 জন। আচমকা আমাদের উপর হামলা চালায় ওরা, তলোয়ার বের করারও সুযোগ পাইনি আমরা। তার আগেই আহত হয়ে পড়ে যায় অ্যাথোস, মারা যায় অন্য 2 জন। আহত অবস্থায় দুবার ওঠার চেষ্টা করে অ্যাথোস, কিন্তু 2বারই পড়ে যায় ও। মারা গেছে মনে করে ওকে ফেলে রেখে যায় রক্ষীরা। আমাদের বাকি 3 জনকে নিয়ে টানা হ্যাচড়া করতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য পালিয়ে আসতে পারি আমরা। রক্ষীদের একজনকে আমি তার নিজের তলোয়ার দিয়েই খতম করেছি, যোগ করল আরামিস। লড়াইয়ের শুরুতেই ভেঙে গিয়েছিল আমারটা। এসব আমার জানার কথা নয়। একটু নরম শোনালো ট্রেভিয়ের গলা। স্যার, দয়া করে রাজাকে বলবেন না অ্যাথোস আহত হয়েছে। ট্রেভিয়েকে একটু নরম দেখে ঝটপট বলে ফেলল আরামিস। ও নিশ্চয়ই চাইবে না এই লজ্জার। থেমে গেল। দরজা খুলে কামরায় ঢুকেছে অ্যাথোস। চেহারা দেখেই বোঝা যাচ্ছে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে লোকটা। অ্যাথোস? উদ্বিগ্ন গলায় ডাকলেন ট্রেভিয়ে। আমাকে ডেকেছেন স্যার? দুর্বল কিন্তু একেবারে শান্ত অ্যাথোসের গলা। দ্রুত ওর দিকে এগিয়ে গেলেন ট্রেভিয়ে। এইমাত্র আমি নির্দেশ জারি করতে যাচ্ছিলাম। যথার্থ কারণ না থাকলে কখনো জীবনের ঝুঁকি নেবে না কোনো মাস্কেটিয়ার। সাহসী লোকের খুব দরকার রাজার। উনি বিশ্বাস করেন তাঁর মাস্কেটিয়াররা দুনিয়ার সেরা সাহসী মানুষ। অ্যাথোসের একটা হাত ধরে একটু চাপ দিয়ে ঝাঁকিয়ে দিলেন তিনি। মৃদু আর্তনাদ করে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করল অ্যাথোস। আগের চেয়ে ফ্যাকাশে হয়ে গেছে ওর মুখ। পরমুহূর্তে হুমড়ি খেয়ে পড়ে গেল সে। মেঝেতে নিথর পড়ে রইল ওর দেহটা। ডাক্তারকে খবর দাও কেউ, চিৎকার করে উঠলেন ট্রেভিয়ে।
প্যারিসের সবচেয়ে ভালো ডাক্তারকে ডাকো জলদি, নয়তো মরে যাবে আমার দুঃসাহসী অ্যাথোস। হইচই হুড়োহুড়ি পড়ে গেল ত্রেভিয়ের সদর দপ্তর জুড়ে। সবাই ছোটাছুটি করছে, হাঁক ডাক করছে। কি হয়েছে জানতে চাইছে কেউ কেউ। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে পৌঁছলেন। আরও কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেল আহত অ্যাথোস। ডাক্তার ঘোষণা করলেন, আপাতত মরার কোনো সম্ভাবনা নেই ওর, তবে রক্তক্ষরণের ফলে দুর্বল হয়ে পড়েছে ভীষণ। কয়েকজন মাস্কেটিয়ার ধরে ধরে নিয়ে গেল ওকে। ওর বন্ধুরাও গেল সঙ্গে। দার্তায়া আর ত্রেভিয়ে কেবল রইলেন কামরায়। এবার বলো, আমার কাছে কি দরকার তোমার? জানতে চাইলেন ত্রেভিয়ে। দার্তায়া নিজের পরিচয় দিল আবার। সঙ্গে সঙ্গে ত্রেভিয়ের মনে পড়ল ওর কথা। দুঃখিত, বললেন তিনি। একদম ভুলে গিয়েছিলাম তোমার কথা। তোমার বাবার সাথে বেশ খাতির ছিল আমার। বলো কি করতে পারি তোমার জন্য? আমি এসেছিলাম, একটু ইতস্তত করল দাঁড়তায়া। আমি এসেছিলাম মাস্কেটিয়ার হতে, কিন্তু কিছুক্ষণ এখানে থেকে বুঝতে পেরেছি খুবই সম্মানের ব্যাপার মাস্কেটিয়ার। ঠিক ধরেছ, একমত হলেন ত্রেভিয়ে। খুবই সম্মানের ব্যাপার মাস্কেটিয়ার হতে পারা। কেউ যদি মাস্কেটিয়ার হতে চায় তাহলে আগে প্রমাণ করতে হবে অসাধারণ সাহসী সে। কোনো জবাব দিল না দাঁড়তায়া। কুর্নিশের ভঙ্গিতে মাথা নোয়ালো। সাথে সাথে আরও দৃঢ়ভাবে তৈরি করে ফেলল মনটাকে। ওই আকাঙ্ক্ষিত পোশাক ওকে পরতেই হবে। তোমার বাবা আমার বন্ধু ছিলেন, বলে যেতে লাগলেন ত্রেভিয়ে। আমার দ্বারা যদ্দূর সম্ভব করব তোমার জন্য। রাজকীয় একাডেমির পরিচালকের কাছে একটা চিঠি লিখে দিচ্ছি, কালই যেন তোমাকে ভর্তি করে নেয়। কোনো খরচ লাগবে না তোমার। অশ্বচালনা এবং তরবারি চালনা শিখবে ওখানে। মাঝে মাঝে এসে আমাকে জানিয়ে যাবে কেমন এগোচ্ছে তোমার শিক্ষা। এবার সত্যিই হতাশ হলো দাঁড়তায়া। একটু যেন শীতল আচরণ করছেন ত্রেভিয়ে। মুখ ফসকে বেরিয়ে এলো, যদি চিঠিটা না হারিয়ে ফেলতাম। বাবা লিখেছিলেন আপনার কাছে? হ্যাঁ স্যার, সত্যিই একটা চিঠি ছিল, কিন্তু ওটা চুরি হয়ে গেছে আমার কাছ থেকে। জিজ্ঞাসু চোখে তাকালেন ত্রেভিয়ে ওর দিকে। মিউংয়ের সরাইখানায় যা যা ঘটেছে সবিস্তারে বলল দাঁড়তায়া। অপরিচিত লোকটার বর্ণনা দিল খুঁটিয়ে খুঁটিয়ে। আশ্চর্য, সব শুনে চিন্তিত গলায় বললেন ত্রেভিয়ে। তুমি বলছো ওই ভদ্রলোকের গালে একটা কাটা দাগ আছে? হ্যাঁ স্যার, বাঁ গালে। আপনি চেনেন নাকি ওকে? কৌতূহল দাঁড়তায়ার গলায়। দয়া করে বলুন লোকটাকে, কোথায় গেলে পাবো ওকে? ভ্রুকুটি করে তাকালেন ত্রেভিয়ে। সাবধান ছেলে, ওকে যদি রাস্তার একপাশে দেখো তাহলে অন্য পাশ দিয়ে হেঁটে চলে যাবে। ভয়ানক লোক, ওর বিরুদ্ধে লাগতে যেও না। কাঁচ ভাঙার মতো মুহূর্তেই গুঁড়ো গুঁড়ো করে ফেলবে তোমাকে। সে দেখা যাবে কে কাকে গুঁড়ো করে। ওকে আমার খুঁজে বের করতেই হবে। একটু এগিয়ে এসে ওর কাঁধে একটা হাত রাখলেন ত্রেভিয়ে। মুখ গম্ভীর। আমার পরামর্শ শোনো, বললেন তিনি। এ লোকের পেছনে লেগো না। তোমার জন্য চিঠিটা লিখতে হয় এবার। টেবিলের সামনে গিয়ে বসলেন তিনি। টেনে নিলেন কাগজ কলম। জানালার কাছে গিয়ে দাঁড়ালো দাঁড়তায়া। নিচের উঠান ছাড়িয়ে রাস্তায় চলে গেল ওর দৃষ্টি। চিঠি শেষ করে উঠে এলেন ত্রেভিয়ে। দিতে যাবেন দাঁড়তায়ার হাতে, এমন সময় হিংস্র একটা গর্জন করে লাফিয়ে উঠল ছেলেটা। এবার আর পালাতে পারবে না আমার হাত থেকে। কে কে? বিস্মিত গলায় জানতে চাইলেন ত্রেভিয়ে। চোর, ছুটতে ছুটতে দরজার কাছ থেকে ঘাড় ফিরিয়ে বলল দাঁড়তায়া। গালে কাটা দাগওয়ালা সেই লোকটা এইমাত্র রাস্তায় দেখেছি। বাইরের বিরাট কামরাটা 3 লাফে পার হলো দাঁড়তায়া। সিঁড়ির মুখে প্রায় পৌঁছে গেছে এমন সময় ধাক্কা খেল এক মাস্কেটিয়ারের সাথে। অন্য একটা কামরা থেকে বেরিয়ে আসছিল সে। কাঁধে কাঁধে ঠোকাঠুকি হলো দুজনের। ব্যথায় আর্তনাদ করে উঠল মাস্কেটিয়ার। দুঃখিত, ভয়ানক তাড়া আছে আমার, কোনো রকমে বলেই আবার ছুটল দাঁড়তায়া। সিঁড়ির প্রথম ধাপে পা রেখেছে ও। এমন সময় লোহার মতো শক্ত একটা হাত খামচে ধরল ওর তলোয়ারের বেল্ট। দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো দাঁড়তায়া। ঘাড় ফিরিয়ে দেখল লোকটা অ্যাথোস। আগের মতোই কাগজের মতো সাদা মুখ। আচ্ছা, বলল সে।
খুব তাড়া আছে তোমার, তাই না? লাফিয়ে এসে আমার ঘাড়ে পড়লে, কোনো রকমে বললে দুঃখিত, ব্যাস হয়ে গেল। তোমার কি মনে হয় মসিয়ে দা ত্রেভিয়ে আমাদের সাথে একটু কড়া গলায় কথা বলেছেন বলে যার যা খুশি তাই করবে? তুমি দা ত্রেভিয়ে নও, মসিয়ে। আমি তোমাকে ধাক্কা দিতে চাইনি, মসিয়ে, অধীরভাবে বলল দাঁড়তায়া। আমি মাপ চেয়েছি, আমার মনে হয় ওটুকুই যথেষ্ট। আবার বলছি, খুবই তাড়া আছে আমার, ভালোই ভালোই ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিল ওকে অ্যাথোস। লোকটা তুমি খুব ভদ্র নও, অবশ্য চেহারা দেখেই বুঝতে পারছি অনেক দূর থেকে আসছো। এই অবস্থায় ভদ্রতা জ্ঞান ঠিক থাকার কথাও নয়। ইতিমধ্যে 3 ধাপ নেমে গেছে দাঁড়তায়া, কিন্তু শেষ মন্তব্যটা শুনে থেমে দাঁড়িয়ে ঘাড় ফেরাল। যত দূর থেকেই আসি না কেন, বলল ও, আমাকে ভদ্রতা শেখানোর কে তুমি? একজনের পেছনে ছুটছি, তা না হলে। জনাব, তারা আছে, বাধা দিয়ে শান্ত গলায় বলল অ্যাথোস। পেছন পেছন না ছুটেও আমাকে খুঁজে পাবে, বুঝতে পেরেছ আমাকে? কোথায় জানতে পারি? লুক্সেমবার্গ প্রাসাদের পেছনে, ঠিক দুপুরবেলা। ওখানে থাকবো আমি। আমাকে বসিয়ে রেখো না যেন আবার। 12টার 1 মিনিট পরে এলেও তোমার কান কেটে নেব, মনে রেখো। দেখা যাবে, 12টার 10 মিনিট আগেই পৌঁছবো আমি। বলে আর দাঁড়ালো না দাঁড়তায়া, নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। শয়তানে তাড়া করেছে যেন। উঠান পেরিয়ে ফটকের দিকে ছুটল। ফটক পাহারা দিচ্ছে এক মাস্কেটিয়ার, তার সাথে কথা বলছে পর্থোস। 2 মাস্কেটিয়ারের মাঝখানে যে জায়গা আছে সেটুকুর মধ্য দিয়ে একজন লোক কোনো মতে পার হয়ে যেতে পারে। থামল না দাঁড়তায়া। এই সামান্য ফাঁক গুলেই বেরিয়ে যাবে ও, আর 1 পা এগুলেই দুজনের মাঝখানে পৌঁছবে ও। এমন সময় বাতাসে উড়াল দিল পর্থোসের আলখেল্লার একটা প্রান্ত। ঢেকে গেল মাঝখানের সংকীর্ণ জায়গাটা। সোজা সেটার ওপর গিয়ে পড়ল দাঁড়তায়া। আলখেল্লাটা ছাড়িয়ে আনার বদলে গুটিয়ে নিজেকে টানল পর্থোস। আটকা পড়ে গেল দাঁড়তায়া। কাপড়ের ভাঁজের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ঝুঁকতে লাগল। বুঝতে পারছে না আলখেল্লাটা অমন শক্ত করে ধরে আছে কেন পর্থোস। কয়েক মুহূর্ত পরেই আবিষ্কার করল লোকটার পেছনে চলে এসেছে ও। নাক ঠেকে আছে তার 2 কাঁধের মাঝে, আর মুখটা সেঁটে আছে তলোয়ারের বেল্টের সাথে। এতক্ষণে ও বুঝতে পারল ঘরের ভেতরেও কেন আলখেল্লা পড়েছিল পর্থোস। ওর জমকালো বেল্টটা আসলে ফাঁকিবাজি। ওটার সামনের দিকটা সোনার কাজ করা হলেও পেছনটা সাধারণ চামড়ার। কি যন্ত্রণা! চিৎকার করে উঠল পর্থোস। পাগল নাকি অমন করে মানুষের ঘাড়ের ওপর এসে পড়ে কেউ? বেশ কিছুক্ষণ মোচড়ামুচড়ি করার পর দৈত্যাকৃতি মাস্কেটিয়ারের বগলের নিচ দিয়ে মাথা বের করতে পারল দাঁড়তায়া। দুঃখিত, বলল ও, আমার একটু তাড়া আছে, একজনকে ধরার জন্য ছুটছি। আর আর সবসময়ই তুমি চোখের মাথা খেয়ে ছোট, তাই না? কড়া গলায় জানতে চাইল পর্থোস। না, অন্যদের চেয়ে অনেক বেশি দেখে আমার চোখ, অন্যরা যা দেখতে পায় না তাও। দাঁড়তায়ার জবাব শুনে রাগে লাল হয়ে উঠল পর্থোস। হিংস্র গলায় বলল, এভাবে যখন তখন মাস্কেটিয়ারদের গায়ে ধাক্কা দিলে শাস্তি পেতে হবে তোমাকে। এবার লাল হওয়ার পালা দাঁড়তায়ার। শাস্তি পেতে হবে? এতই সোজা? হ্যাঁ, এতই সোজা। আমি কি ভয় করি তোমাকে? ঠিক আছে, সময় মতোই দেখতে পাবে কে কাকে শাস্তি দেয়। বলেই হা হা করে হেসে উঠল দাঁড়তায়া। আবার ছুটতে শুরু করেছে ও। প্রচণ্ড রাগে দিক বিদিক জ্ঞান হারানোর অবস্থা পর্থোসের। ছুটতে শুরু করবে দাঁড়তায়ার পেছন পেছন। এমন সময় ঘাড় ফিরিয়ে তাকালো ছেলেটা। পরে তোমার সাথে মোলাকাত হবে, চিৎকার করে বলল ও, যখন তোমার গায়ে ওই আলখেল্লা থাকবে না। ঠিক আছে, আজই 1টার সময় লুক্সেমবার্গ প্রাসাদের পেছনে। ঠিক আছে, 1টাই সই। বলতে বলতে রাস্তার দিকে চোখ ফেরালো দাঁড়তায়া। নেই অপরিচিত লোকটা। পর্থোসের সাথে যখন ওর ধস্তাধস্তি চলছিল সম্ভবত তখনই কেটে পড়েছে। অনেকক্ষণ খুঁজেও তার টিকিটিরও সন্ধান পেল না দাঁড়তায়া। তবু আরও কিছুক্ষণ খোঁজার সিদ্ধান্ত নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ভাবছে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা।
এখনও সকাল 10টা বাজেনি, তবু এর ভেতরেই মসিয়ে দ্য ট্রেভিয়ের চোখে অনেকখানি ছোট হয়ে গেছে ও। অমন আচমকা ছুটে চলে আসায় নিশ্চয়ই উনি অভদ্র ছোট লোক ভেবেছেন ওকে। তাছাড়া এরই ভেতরে ও দুজন মাস্কেটিয়ারের সাথে ডুয়েল লড়তে রাজি হয়েছে। দুজনই আকৃতিতে দশাসই, প্রকৃতিতেও ভয়ঙ্কর হওয়ার কথা। ওদের একজনই 3টে দাঁড়তায়াকে হত্যা করার জন্য যথেষ্ট। যাজ্ঞে, ভাবল ও, অ্যাথোস অনায়াসেই হত্যা করবে আমাকে, সুতরাং পর্থোসকে নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু যদি অলৌকিক কোনো উপায়ে 2টো ডুয়েলেই জিতে যাই, তাহলে ভবিষ্যতে আরও নম্র হতে হবে আমাকে। ভদ্রতা মানুষকে কাপুরুষ করে না। আরামিস লোকটা কি নম্র, ভদ্র, বেশি কথা বলে না, অথচ ওকে কাপুরুষ বলার কথা কেউ কি স্বপ্নেও ভাববে? আরে ওই তো রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে আরামিস, আলাপ করছে অন্য 3টে লোকের সাথে। দাঁড়তায়াকে আসতে দেখল ও। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল একটু আগে এরই উপস্থিতিতে ক্যাপ্টেন ট্রেভিয়ে চোটপাট করেছেন ওদের সাথে। এদিকে দাঁড়তায়া সবার সাথে নম্র হওয়ার নতুন চেতনায় উদ্বুদ্ধ। ধীরে ধীরে এগিয়ে গেল আরামিসের দিকে। বন্ধুত্বপূর্ণ একটা হাসি ফুটিয়ে তুলল মুখে। মাথা অনেকখানি নুইয়ে অভিবাদন জানালো। মাথা নোয়ালো আরামিসও, কিন্তু হাসল না। কথাবার্তা বন্ধ হয়ে গেছে 4 জনেরই। মুহূর্তে বুঝতে পারল দাঁড়তায়া অবাঞ্ছিত, সবচেয়ে কম অপ্রস্তুত হয়ে কিভাবে কেটে পড়া যায় ভাবছে। এমন সময় খেয়াল করল মাটিতে পড়ে গেছে আরামিসের রুমালটা। ওর পায়ের নিচে চাপা পড়ে আছে ওটা। বোধহয় খেয়াল করেনি আরামিস। ভেবে একটু ঝুঁকল দাঁড়তায়া। পায়ের নিচ থেকে টেনে বের করল রুমালটা। সর্বশক্তিতে পা দিয়ে চেপে রাখার চেষ্টা করল আরামিস। পারল না। আমার মনে হয় রুমালটা হারালে দুঃখ পাবেন আপনি, বলল দাঁড়তায়া। রুমালটা ছোট, সুন্দর সুতোর কাজ করা। একটু লাল হয়ে এক ঝটকায় জিনিসটা নিয়ে নিল আরামিস ওর হাত থেকে, কিন্তু এড়াতে পারল না বন্ধুদের চোখ। রুমালটার কোণে কাজ করা মুকুটের ছবিটা দেখে ফেলল ওরা। আচ্ছা, চিৎকার করে উঠল একজন। মাদাম দা শেভরো রুমাল দিয়েছে তোমাকে? ওর সঙ্গে ভালো খাতির আছে তোমার মনে হচ্ছে? দাঁড়তায়ার দিকে কঠোর চোখে একবার তাকিয়ে বন্ধুদের দিকে ফিরল আরামিস। এটা আমার রুমাল না, হালকা গলায় বলল সে। এই দেখো, আমারটা পকেটেই রয়েছে। নিজের ভুল বুঝতে পারল দাঁড়তায়া। সত্যি কথা বলতে কি, মেইয়ে যাওয়া গলায় বলল ও। রুমালটা পরতে দেখিনি আমি। মসিয়ে আরামিসকে দেখলাম ওটার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন, তাই মনে হলো ওটা নিশ্চয়ই ওর। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তুমি ভুল করেছিলে, শীতল গলায় বলে দাঁড়তায়ার দিকে পেছন ফিরে দাঁড়ালো আরামিস। কয়েক পা দূরে গিয়ে অপেক্ষা করতে লাগলো দাঁড়তায়া। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আরামিস ঘুরে দাঁড়াতেই এগিয়ে গেল ও। আমাকে ক্ষমা করবেন আশা করি। দেখো ছোকরা, কঠোর গলায় বলল আরামিস, ভদ্রলোকের মতো আচরণ করনি তুমি। কি? আপনি কি মনে করেন? আমি মনে করি গাসকনির লোক হলেও বোকা নও তুমি। ভালো করেই জানো বিনা কারণে কেউ রুমাল মারিয়ে দাঁড়ায় না। ভাবো কি তুমি প্যারিসের রাস্তা সব রুমাল দিয়ে মোড়া? এতগুলো মানুষের সামনে ওটা উঠিয়ে আমার হাতে দিলে কেন? এই সুবাদে একজন ভদ্রমহিলার নাম উচ্চারণ করতে পারল ওরা। অমন অসাবধানে ওটা পড়তে দিলেন কেন আপনি? একবার বলেছি ওটা আমার পকেট থেকে পড়েনি। সেক্ষেত্রে আপনি মিথ্যে বলেছেন স্যার, আমি পড়তে দেখেছি ওটা। কি? আমি মিথ্যেবাদী? কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় তা তোমাকে শেখাতে হবে দেখছি। তৈরিই ছিল যেন দাঁড়তায়া। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওর হাত চলে গেছে তলোয়ারের বাঁটে। এখানে নয় গাধা, হিস হিস করে উঠল আরামিস। কাছেই কার্ডিনালের রক্ষীদের সদর দপ্তর। নিরিবিলি কোনো জায়গায় তোমাকে হত্যা করব আমি। ইচ্ছে হলে লুক্সেমবার্গ প্রাসাদের পেছনে এসো। 2টোর সময়, জবাব দিল দাঁড়তায়া। আর হ্যাঁ, যারই হোক রুমালটা নিয়ে এসো সঙ্গে। রক্তের ধারা বন্ধ করতে ওটা লাগবে তোমার। চোখ গরম করে একবার ওর দিকে তাকিয়ে নিজের কাজে চলে গেল আরামিস। হাঁটতে শুরু করল দাঁড়তায়াও। খেয়াল করল দুপুর হতে দেরি নেই খুব একটা। কার্মেলাইট মঠের পথ ধরল ও। মনে মনে বলল,
এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। যা হোক, মরতে যদি হয় একজন মাস্কেটিয়ারের হাতেই মরব। রীতি অনুযায়ী ডুয়েল লড়ার সময় ইচ্ছে করলে একজন লড়ুয়ে দুজন সাথীকে সঙ্গে আনতে পারে। এই সাথীদের বলা হয় সেকেন্ড, অর্থাৎ সাহায্যকারী। এরা একমাত্র লড়াই ছাড়া আর সব ব্যাপারেই সাহায্য করতে পারে লড়ুয়েকে। দাঁড়ায়া প্যারিসে নতুন, চাইলেও ও সাহায্যকারী জোগাড় করতে পারত না, সুতরাং একাই যেতে হলো ওকে। ও যখন লুক্সেমবার্গ প্রাসাদের পেছন দিকের ঘাসে ছাওয়া গাছপালা ঘেরা ফাঁকা জায়গাটায় গিয়ে পৌঁছল, তখন গির্জার ঘণ্টা 12টা বাজার ঘোষণা দিচ্ছে। আগেই অ্যাথোস পৌঁছে গেছে সেখানে। এসেছো তাহলে তুমি? তাচ্ছিল্যের সাথে বলল অ্যাথোস। তাও আবার একা একা? প্যারিসে আমি কাউকে চিনি না, তাই কোনো সাহায্যকারী আনতে পারিনি, ব্যাখ্যা করল দাঁড়ায়া। আমার 2 বন্ধুকে বলেছি সাহায্যকারী হিসেবে আসতে, বলল অ্যাথোস। এখনও পৌঁছায়নি তারা। তোমার মতো একটা বাচ্চা ছেলেকে হত্যা করতে দুঃখই লাগবে আমার, মন্তব্য করল অ্যাথোস, অনেকটা নিজেকে শোনানোর জন্যই। ও নিয়ে ভেবো না, জবাব দিল দাঁড়ায়া। মারাত্মক একটা জখম নিয়েও আমার সাথে লড়তে রাজি হয়ে আমাকে বিশেষ সম্মান দেখিয়েছ তুমি। সত্যিই জখমটা মারাত্মক, স্বীকার করল অ্যাথোস। কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, ডান বাঁ 2 হাতেই আমি সমান তলোয়ার চালাতে পারি। এখন মনে হচ্ছে কথাটা আগেই জানানো উচিত ছিল তোমাকে। সাবধান করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একটু ইতস্তত করল দাঁড়ায়া। আমার কাছে একটা মলম আছে, আমার মায়ের দেয়া। নিশ্চিত করে বলতে পারি 3 দিন লাগালেই ভালো হয়ে যাবে তোমার জখম। তারপরে যদি লড়তে চাও তাতেও আমি রাজি। ধন্যবাদ, কিন্তু লড়াইটা স্থগিত রাখলে নিশ্চয়ই খবর পেয়ে যাবে কার্ডিনাল। পরে আর লড়ার সুযোগ পাওয়া যাবে না। এই তো আমার বন্ধুরা এসে গেছে। ঘাড় ঘুরিয়ে দেখল দাঁড়ায়া পর্থোস আর আরামিস আসছে। এই 2 জন তোমার সাহায্যকারী? চোখ বড় বড় করে জিজ্ঞেস করল। নিশ্চয়ই, বলল অ্যাথোস। শোনোনি, আমরা 3 জন সবসময় একসাথে থাকি। শহরে সবাই আমাদের বলে অবিচ্ছেদাত্রয়ী। ইতিমধ্যে কাছে এসে পড়েছে আরামিস আর পর্থোস। অবাক চোখে দাঁড়ায়াকে দেখছে ওরা। পর্থোস তার তলোয়ার ঝোলানোর চামড়ার ফিতেটা বদলেছে, দামি মখমলের আলখেল্লাও আর নেই গায়ে। আরে, বলল সে, এসবের মানে কি? এই ভদ্রলোকের সাথেই লড়তে যাচ্ছি আমি, জবাব দিল অ্যাথোস। কি? চেঁচিয়ে উঠল পর্থোস। আমারও তো লড়ার কথা ওর সাথে। কিন্তু একটার আগে নয়, বলল দাঁড়ায়া। এবং আমারও লড়ার কথা এই ভদ্রলোকের সাথে, 1 পা সামনে এগিয়ে বলল আরামিস। অবশ্যই, তবে 2টোর আগে নয়, শান্তভাবে বলল দাঁড়ায়া। মসিয়ে অ্যাথোসই প্রথম লড়বে আমার সাথে। তৈরি মসিয়ে অ্যাথোস? বলতে বলতে তলোয়ার বের করে লড়াইয়ের ভঙ্গিতে প্রস্তুত হয়ে দাঁড়ালো দাঁড়ায়া। তলোয়ার বের করল অ্যাথোসও। রীতিমাফিক 2 জন 2 জনকে অভিবাদন জানালো। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে গেল লড়াই। তলোয়ারে তলোয়ারে ছোঁয়া লেগেছি কি লাগেনি এমন সময় শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ। একটু পরেই গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো 5 ঘোড়সওয়ার। সোজা ছুটে আসছে ওদের দিকে। কার্ডিনালের রক্ষী, চেঁচিয়ে উঠল আরামিস। তাড়াতাড়ি খাপে পুরে ফেলো তলোয়ার। কিন্তু দেরি হয়ে গেছে ততক্ষণে। দাঁড়ায়া আর অ্যাথোস যে ডুয়েল লড়ছে তা দেখে ফেলেছে রক্ষীরা। এখনও 2 দ্বন্দ্বযোদ্ধার খোলা তলোয়ারে ঠিকরে পড়ছে সূর্যের আলো। হায় ঈশ্বর, ফিসফিস করে বলল পর্থোস। এ যে দেখছি জুসাক নিজে। ওদের থেকে প্রায় 20 পা দূরে এসে থেমে পড়ল ঘোড়সওয়াররা। কৌতূহল নিয়ে তাকালো দাঁড়ায়া দীর্ঘ রোদে পোড়া চেহারার দলনেতার দিকে। এই তাহলে কার্ডিনালের রক্ষী বাহিনীর জুসাক, সারা ফ্রান্সে ছড়িয়ে পড়েছে যার তলোয়ারের খ্যাতি। ইতিমধ্যেই যে হত্যা করেছে 1-20 মানুষ। ভ্রুকুটি করে তাকালো লোকটা। আবার লড়াই শুরু করেছ তোমরা? কঠিন গলায় চিৎকার করে উঠল সে। তোমরা জানো ডুয়েল লড়া আইনত নিষিদ্ধ, তবুও আমার কর্তব্য তোমাদের থামানো। তলোয়ার খাপে পুরে এসো আমার সাথে।
নিজের উরুতে চাপড় দিতে দিতে হা হা করে হেসে উঠল পর্থোস। যেন খুব একটা মজার কথা বলে ফেলেছে জুসাক। আরামিসও হাসল, তবে নিঃশব্দে। স্যার, জুসাকের স্বর এবং ভঙ্গি অনুকরণ করে বলল পর্থোস। অমন কাজ আমরা করতে পারি না। তুমি নিশ্চয়ই জানো আমাদের গ্রেফতার হওয়ার ব্যাপারটা খুব একটা পছন্দ করবেন না মসিয়া দা ত্রেভিয়ে। তার চেয়ে নিজের কাজে যাও তুমি, আমরা আমাদের কাজ করি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হলো আলেকজান্ডার ডুমার লেখা দ্য থ্রি মাস্কেটিয়ার গল্পটির প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো যথারীতি ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে প্রকাশিত হতে থাকবে এবং পরবর্তী পর্বগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেকটি নতুন নতুন গল্প প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফাইড হয়ে যান। ধন্যবাদ।